কিন্তু আমার কপালে কিছুই নাই, কোনো স্বপ্ন পূরণ করতে পারি নাই, আর কোনো আশা পূর্ণ করতে পারি নাই। আমার হাজবেন্ড আমার কাছে এক হিসেবে মারা গেছে। সে একটার পর একটা এমন করতে 3-4টা বিয়ে করছে। সেই কারণে আমি তার কাছে আর থাকি না। আমার সংসারটা আলাদা হয়ে গেছে। আমার 2টা সন্তান যে সময় হয়, মেয়েটা হওয়ার পরে আমার সাথে ছিল, তারপরে ছেলেটা যে সময় পেটে হয় তখন আমার কাছ থেকে চলে যায়। যাওয়ার পরে প্রথম বিয়ে করছে, করার পরে আমি খবর পাই, তারপর জিজ্ঞাসা করছে বিয়ে স্বীকার যায় না। আমি অনেকবার বলছি স্বীকার যায় না। পরে এটাকে অনেক মারামারি হয়েছে। আমার এই মেয়ে মাটা ফাটাই দিয়েছিল, বাড়ি থেকে বের করে দিয়েছিল। পরে আবার আমি বাড়িতে আসছি, আসার পরে তারপরে আমি করতে 2 মাস ছিল আমার কাছে। থাকার পর আবার মারধর করে, গ্যাঞ্জাম করে, আশপাশাতে দিনাদায়ী করে ফেলে থেকে আবার চলে যায়। যাওয়ার পরে আবার 1 বছর পরে আসছে। আসার পরে শুনি যে ও আবার বিয়ে করছে, সে আগের বউটা চলে গেছে। আগের বউটা 10,000 টাকা নিয়ে পালাইছিল। কি অভাব ছিল আমি তো নিজেও জানি না। আমি আজও পর্যন্ত আমি এই প্রশ্নটা খুঁজে পাইনি, যে আমি নিজের কাছে অনেকবার প্রশ্ন করেছি যে আমার কাছে কি নাই। ওই সব মেয়ের কাছে যে জিনিস আছে আমার কাছেও তো সেটাই আছে। তো আমার কাছে তো কোনো জিনিসের কমতি নাই, তাহলে কেন, কোন দুঃখে, কোন কষ্টতেও চলে গেছে? আমি এই প্রশ্নটা আমার নিজের কাছে বারবার করি, কিন্তু আমি এই প্রশ্নের উত্তরটা পাই না, কেন চলে গেল। কিন্তু কিছু কিছু মানুষ বলে, এটাও বিশ্বাস হলাম আমি, যে যাদের চরিত্র খারাপ থাকে, এক জায়গার ভাত খেতে ভালো লাগে না, 12 পাতিলের ভাত খেতে ভালোবাসে, তারাই এই ধরনের কাজগুলোই করে। ভালো ছেলেরা তো এই ধরনের কাজ করে না। আর যারা নেশা করে তাদের তো আর কোনো ছেল বলতে কিছুই থাকে না। কোনো মাথার জ্ঞান বুদ্ধি ভালো মন্দ, কোনোটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে, এগুলো তো কোনো কিছুর দিকেই ওদের খেয়াল থাকে না। যখন মারধর করে, মানে সে নেশা করতো না? হ্যাঁ, প্রচুর নেশা করতো। এমন কোনো নেশা নয় যে সে সেই নেশাটা করতো না। আর যে সময় নেশা করতো, হাতের মাথায় যেটা পেত সেটা দিয়ে আমাকে মারধর করতো। আরও যে সময় বেশি মারধর করতো, কখন যখন নেশা করতো তোর হাতে থেকে নেশার বোতলটা শেষ হয়ে যেত, নেশা করার মতো তখন আর কিছু থাকতো না, ওর কাছে টাকাও থাকতো না নেশা জিনিস কেনার জন্য, তখন অনেক প্রচুর মারধর করতো। আর বলতো যে বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসতো। আমি কী করবো, কোথায় যাবো? মানে আমার বাবার বাড়ি তো অত অর্থবিত্ত নয়। হ্যাঁ, বাপের মতন তো সন্তানই হয়, বাপের নাম তো রাখতেই হয়। বাপের নাম না রাখলে তো এটা মানে হাদিসেও কেমন দেখা যায়, সমাজেও খারাপ দেখা যায় না। কারণ ছোটোবেলা থেকে বাপে যে মানে কষ্ট কেটে তো মানুষ করে নাই, মানুষ তো করছে আমি, কিন্তু জন্ম দিছে যে সেই বাপের নাম তো রাখতেই হবে। মারছে এই কারণে অভাবী সংসার। আর হচ্ছে যে সময় একবার একটা ছেলে যখন একটা মেয়ে পরে মেয়ে নিয়ে আসে ঘরে, তখন তো ওই পরের কথাই শুনতে হয়, ওই পর কথাই শুনতে হয়। তাহলে তো রাইতে সারাদিনের শেষে রাত হলে তো পাশে যে ঘুমাইতে দিবে না। আর মা যদি সেই ভালোবাসে তাহলে তো বোর কাছে সেই ভালোবাসাটা পাবে না। সেই কারণে সে চিন্তা করতেছে যে আমার সংসারই ঠিক থাক, আমার মারে আমি দূরে সরাই দিই। এইটা মনে করে হয়তো বা আমার ছেলে আমাকে দূরে সরাই দিয়েছে, বউকে কাছে টেনে নিয়েছে। তারপরেও বলি যে আমার ছেলের বউ, আমার ছেলে ভালো থাকুক, সুস্থ থাকুক, ওরা হাসি খুশিতে আনন্দতে থাকুক, আমার কাছে এসব কোনো অভিযোগ নাই। আমি কষ্ট পাচ্ছি, তাতে কি হয়েছে? আমি কষ্ট করার অভ্যেস আছে, আমি কষ্ট করে যাবো। ওরা দেখছেন, কিন্তু আমি মানে যেসব মেয়েদের স্বামী থাকে না, সেসব মেয়েরাই জানে সেই মেয়েটা কতটা অসহায়, কতটা মানে তার পৃথিবীতে কিছুই নাই। একটা বিয়ের পরে তার অলংকার হলো স্বামী, আর সেই স্বামী যদি তার না থাকে তার পাশে, পৃথিবীতে তার সব কিছুই অন্ধকার, তার দুনিয়াদারি সবই অন্ধকার। কারণ সে বাজার করতে গেলেও সমস্যা, বাজার করতে গেলে একটা বিটা ছেলে লাগে। তারপরে মনে করেন ঘরের যে কোনো একটা কাজ করতে গেলে একটা বিটা ছেলের প্রয়োজন হয়, কিন্তু একটা মেয়ে দিয়ে সব কাজ হয় না, সব কিছু একটা মেয়ে করতে পারে না। আর এই যা বাজারে একটা মেয়ে যখন ঘরেতে একা থাকে, তখন রাত বিরাতের কথা তো বলতেই পারেন, কত ঢিল, কত লাঠি সুটা ঘরের চালে পড়ে নাই। আবার কোনো কিছু বাদও রাখে নাই। অনেক ছেলেরা অনেক অফার দিয়েছে, বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে,
আমি রাজি হই নাই। বলছে যে তুমি যদি আমার সাথে যদি এসে না থাকো, আমার সাথে বিয়ে না করো, তাহলে তোমাকে আমি বাড়ি থেকে উঠাই দিতে। তো আমার বিয়ের প্রতি কোনো মন ছিল না, কারণ ছেলেদের প্রতি আমার তখন একটা ঘৃণাই ছিল। যখন আমার স্বামীর কাছ থেকে আমি এতটা ঘৃণা পেয়েছি, এতটা অবহেলা পেয়েছি, তখন ভাবতাম মনে হয় সব ছেলেরাই এমন। কারণ আমার স্বামীকে আমি আমার প্যান্ট পরা অবস্থায় আমাকে বিয়ে দিয়েছিল, আর সেই প্যান্ট পরা অবস্থায় তখন স্বামীকে জিনিস চিনতাম না, বুঝতাম না। যখন আস্তে 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 দিন যত যাচ্ছে, আমি করতে স্বামী চিনতে শিখলাম, ভালোবাসতে শিখলাম, ভালোবাসা দিতে শিখলাম, সেই স্বামীকে জীবন পড়াতে ভালোবাসলাম। আর সেই স্বামীকে নিজে না খেয়ে স্বামীকে খাওয়াইছি। আমি নিজে পর্যন্ত এই কথা বলেছি যে তুমি কাজ না করতে পারলে আমি কাজ করে খাওয়াবো, পরের বাসায় কাজ করে নে, তোমার মুখে আমি ভাত তুলে দিব, তারপরে তুমি আমার পাশে থেকে যেও না, আমার কাছে থেকো, আমার পাশের থেকে তুমি সরে যেও না, আমার মাথা ছায়া হয়ে তুমি থাকো, যাতে কোনো অন্য কোনো ছেলেদের চোখ না পড়ে আমার প্রতি। আমি আমার স্বামীকে অনেকভাবে বোঝাইছি, কিন্তু সে থাকলো না। তখন এই কারণে ভাবলাম যে না, সব ছেলেরাই মনে হয় এমনই হবে, কোনো ছেলেদের মনে আমার এরকম কোনো আশা নাই যে আমি কোনো ভালো সুন্দর ছেলে চাই বা অনেক টাকা পয়সা আছে, সুন্দর হ্যান্ডসাম স্মার্ট ছেলে, এরকম ছেলে আমি চাই না। কারণ আমি জানি যে আমার যে কোনো ছেলেরা বিয়ে করতে গেলে আমার বয়স 35 বছর, আর 30 বছর 20 বছর 25 বছরের ছেলেরা তো আমাকে বিয়ে করবে না। আমার বিয়ে করবে যে কোনো ছেলেরা তাদের বয়স 40, 45, 50 এরকম যাদের বয়স তারাই বিয়ে করবে। হয়তো বা তাদের যখন 50 বছর বয়স, 40 বছর বয়স, তারা তো অবশ্যই বিয়ে করেছে, তাদের ঘরে সংসার আছে, স্বামী বউ আছে, বাচ্চা আছে। তো বউ যাদের সংসারে আছে আমি সেই সংসারে যাব না, কারণ যাবো না একটাই, আমি একটা মেয়ে মানুষ, একটা মেয়ের সংসার ভাঙবো না। আর ছেলে যাদের সন্তান আছে, দেখা যাচ্ছে বউ চলে গেছে অন্য কোনো পুরুষের সাথে, বা বউ যে কোনো একটা ঝামেলার কারণে ডিভোর্স হয়ে গেছে বা মারা গেছে, সেসব ছেলেদের সাথে আমি বিয়ে করব, কারণ তাদের তো সন্তান রেখে গেছে। সেই সন্তানটা আমার নিজের সন্তান মনে করে, আজ নিজের সন্তান তো আমার হলো না, আমি পরের সন্তান পেলে আমার নিজের সন্তান মনে করে আমি তাদেরকে মানুষ করব। দর্শক, আমরা আর গল্পটি দীর্ঘায়িত করছি না, আপনারা পরবর্তী গল্প দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই গল্পটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।